হ্যালো বন্ধুরা, আমি আজকে হুমায়ুন আহমেদের বাদশা নামদার উপন্যাসটির তৃতীয় পর্ব আপলোড করছি। তোমাদের যদি আমার এই পাঠ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ। হুমায়ুন মির্জার হাতে রং তুলি এবং চীন দেশ থেকে আনা শক্ত তুলট কাগজ। তিনি আগ্রহ নিয়ে একটা পাখির ছবি আঁকছেন। পাখির পালক ঘন নীল, ঠোঁট এবং পা লাল। পাখিটা মনের আনন্দে তার তাঁবুর পাশেই ঘুরছে। জনসমাগম দেখে ভয় পাচ্ছে না, কেউ এর নাম পরিচয় বলতে পারছে না। হুমায়ুন মির্জার সার্বক্ষণিক সঙ্গী দুজন চিত্রকর এবং একজন হরবোলা পাখির পরিচয় বের করার চেষ্টায় আছে। চিত্রকরদের একজন হুমায়ুন মির্জার ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে পাখি বিষয়ক বই নিয়ে এসে পাতা উল্টাচ্ছেন। অন্যজন হুমায়ুন মির্জার মতোই পাখির ছবি আঁকছেন, যেন পরে ছবি দেখে পাখির পরিচয় পাওয়া যায়। হরবোলা অপেক্ষা করছে কখন পাখি ডেকে ওঠে। একবার ডাকলেই হরবোলা বাকি জীবন এই ডাক মনে করে রাখবে। পাখি এখনো ডাকছে না। রাত অনেক হয়েছে। সম্রাট বাবর ঘুমাবার প্রস্তুতি নিয়ে শোবার ঘরে ঢুকেছেন। ইয়েমেন থেকে আনা হালকা সৌরভের আগরবাতি জ্বলছে। হাবশি খুজারা টানা পাখা টানছে। বড় বড় মাটির পাত্রে পানি রাখা আছে। তাদের গায়ে বাতাস পড়ায় ঘর শীতল। হিন্দুস্থানের অতি গরম আবহাওয়া বাবর এখনো সহ্য করে উঠতে পারেননি। গরমের রাতগুলিতে প্রায়ই তাকে অঘুম কাটাতে হয়। মাহিম বেগম ঘরে ঢুকে সম্রাটকে কুর্নিশ করলেন। সম্রাট স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আল্লাহর ইচ্ছায় আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। রাজকুশ লুণ্ঠনের অপরাধে তোমার পুত্রের মৃত্যুদণ্ড দিয়েছিলাম। তাকে ধরে আনার জন্য আমার বিশাল সেনাবাহিনী আগামীকাল প্রত্যুষে যাত্রা করার কথা। কিছুক্ষণ আগে আমি তোমার পুত্রকে ক্ষমা করেছি। মাহিম বেগম কাঁপা কাঁপা গলায় বললেন, সম্রাট যদি অনুমতি দেন তাহলে আমি সম্রাটের পায়ে চুম্বন করতে আগ্রহী। অনুমতি দিলাম। মাহিম বেগম সম্রাটের পায়ে মুখ ঘষতে লাগলেন। সম্রাট সামান্য চমকালেন। এই দৃশ্যের সঙ্গে কি তার দুঃস্বপ্নের কোনো মিল আছে? স্বপ্নে একটা পঙ্গু ভেড়া এই ভঙ্গিতেই তার পায়ে মুখ ঘষছিল। মাহিম বেগম তার অতি আদরের স্ত্রী, হুমায়ুন মির্জার মাতা। মাহিম বেগম বললেন, কাবুলের দুর্গে হুমায়ুন মির্জার জন্ম হয়। তাকে দেখতে এসে আপনি খুশি হয়ে আমাকে 100 আশরাফি উপহার দেন। তখন আমি আপনাকে কি বলেছিলাম আপনার কি মনে আছে? সম্রাট ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, মনে আছে। তুমি বলেছিলে স্বর্ণমুদ্রার আমার প্রয়োজন নাই। আপনি শুধু পুত্রের গায়ে হাত রেখে বলবেন, আপনি তার উপর কখনো রুষ্ট হবেন না। শোনো মাহিম বেগম, আমি সেই প্রতিজ্ঞা কিন্তু করি নাই। যাই হোক, অনেকক্ষণ পায়ে মাথা রেখেছ, এখন মাথা তোলো। মাহিম বেগম বললেন, আপনার কিছু বিষয় আমি বুঝি না। আপনার পরম শত্রু ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে পরাজিত এবং নিহত। এই ইব্রাহিম লোদির মাকে আপনি রাজঅন্তপুরে স্থান দিয়েছেন, কারণ জানতে পারি? পারো। এই মহিলা কোনো অপরাধ করেননি। নিহত পুত্রের চেহারা দেখে শোকে অধীর হয়েছেন। আমি তার প্রতি দয়া করব না? আপনি অবশ্যই করবেন। আপনাকে এই নিয়ে প্রশ্ন করাই আমার অন্যায় হয়েছে। 11 সংখ্যাটি সম্রাট বাবরের প্রিয়। তিনি যখন শরাব পানের আসরে বসেন তখন তার সঙ্গী থাকে 10 জন। খাবার খেতে যখন বসেন তখনও 10 জনকে নিয়েই বসেন। তাকে নিয়ে সব সময় সংখ্যা হয় 11, বেজোড় সংখ্যা। আল্লাহ পাক বেজোড় সংখ্যা পছন্দ করেন। প্রভাতী মদ্যপানের আসর বসেছে। এই আসরের নাম সাবহি। যথারীতি 10 জন আমির আছেন। তাদের সামনে রূপার পানপাত্র, সম্রাটের সামনে স্বর্ণের পানপাত্র। তারা দমিহ নামের শরাব খাচ্ছেন। দমিহ এসেছে পারস্য থেকে। এক বিশেষ ধরনের গাছের শিকড় এবং মধু থেকে দমিহ তৈরি হয়। দমিহ কিছুক্ষণের মধ্যে নেশার আবেশ তৈরি করে, তবে সহজে মত্ততা আনে না। পান শুরু হওয়া মাত্র প্রধান উজির মীর খলিফা ঢুকলেন। সম্রাটের ভুরু কুঞ্চিত হলো। মীর খলিফা ধর্মীয় অনুশাসন কঠিনভাবে মানেন, শরাব খান না। পানের আসরে এ ধরনের মানুষের উপস্থিতি সম্রাটের পছন্দ না। মীর খলিফা বললেন, আমি সম্রাটের সঙ্গে একান্তে কিছু কথা বলতে আগ্রহী।
সম্রাট বললেন, উজির, আপনার সময় নির্বাচন ভুল হয়েছে। উজির বললেন, সময়ের ভুল শুদ্ধ নেই। মানুষ ভুল শুদ্ধের অধীনে বাস করে, সময় করে না। এই মুহূর্তে একান্তে কথা বলা জরুরি। যারা আমার সঙ্গে আছেন তারা আমার আপনজন। আমাকে যা বলা যাবে তাদেরকেও বলা যাবে। উজির বললেন, আমার যা বলার তা আমি আপনাকেই বলবো। আপনার ইচ্ছা হলে পরে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে আলাপ করতে পারেন, এখন না। সম্রাট হাত ইশারা করতেই আমিররা উঠে গেলেন। তাদেরকে বিচলিত মনে হলো। উজির বললেন, কিছুক্ষণ আগে খবর পেয়েছি হুমায়ুন মির্জা তার সমস্ত সেনাদল নিয়ে আগ্রার দিকে ছুটে আসছেন। বাদাখশান অরক্ষিত। হুমায়ুন মির্জা বাদাখশান সুরক্ষার জন্য কোনো ব্যবস্থাই করেননি। কামরান মির্জার সঙ্গে হুমায়ুনের কাবুলে দেখা হয়েছে। কামরান তার বড় ভাইয়ের হঠাৎ করে আগ্রা রওনা হওয়ার কারণ জানতে চেয়েছিলেন। হুমায়ুন কোনো জবাব দেননি। বাদাখশান অরক্ষিত রেখে হুমায়ুন হিন্দুস্তান যাত্রা করেছেন দেখে কামরান যাচ্ছেন বাদাখশানে। তিনি বাদাখশানের দুর্গ রক্ষা করবেন। এদিকে অরক্ষিত বাদাখশানের দখল নেয়ার জন্য আপনার চিরশত্রু সুলতান সঈদ খান রওনা হয়ে গেছেন। আমার যা বলার ছিল বলেছি। আপনার প্রভাতী পানাহারে বিঘ্ন করেছি বলে ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্ত।